একাত্তর মঞ্চের বক্তারা বলতেছে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। যখনই এই ধরনের কথাগুলি তারা বলতেছিল, স্লোগানগুলি যখন চলছিল, তখনই সেখানে মবের পরিস্থিতি। নাকি কোনো জনসমর্থন নাই, যারা নাকি প্রতিনিধিত্ব করার মতো কোনো স্কোপ নাই, তাদের সাথে মিশে এই নির্বাচনকে বানচাল করার জন্যই এই সমস্ত মঞ্চ তৈরি হচ্ছে, এই সমস্ত দুর্ঘটনা ঘটানো হচ্ছে, মব করা হচ্ছে, মসজিদে আগুন দিচ্ছে, মাজার ভাঙছে। এগুলি উস্কানি দিয়ে এই ফেব্রুয়ারিতে যেন নির্বাচন একদম রক্তাক্ত হয়ে এমন একটা অবস্থা যে জীবন মরণ সন্ধিক্ষণের মধ্যে আছে, সে হসপিটালে আছে। আমরা তার দ্রুত আরোগ্য কামনা করি এবং যারা এই ঘটনার সাথে সম্পৃক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা সরকার নিবে এবং আমরা নিন্দা জানাই। আবার একটা খবর আছে যে জাতীয় পার্টির কার্যালয়ে যে সমস্ত জাতীয় পার্টির নেতৃবৃন্দরা ছিল, আমাদের প্রশাসন তাদেরকে নির্বিঘ্নে বাসা বাড়িতে চলে যাওয়ার সুযোগ করে দিয়েছে। আর যে মব কথাটা আজকের সৃষ্টি না। মব কথাটা হলো মব আর হলো চিকা। হ্যাঁ, সংক্ষেপ করি, মব এবং চিকা এই দুইটা জিনিস পাকিস্তান আমলে সৃষ্টি হয়েছে। সে সময় মব বলতো না, বলতো মোবিলাইজ। ঠিক আছে, ওই জায়গায় তোমরা মোবিলাইজ করো, এইভাবে বলতো। আর চিকা মারা মানে হলো যে দেওয়াল রাইটিং করা, এটা আমরা চিকা মারা বলতাম। এই মব শব্দ যখন শুরু হয়েছে, 200 বছর ইংরেজরা যখন আমাদেরকে শাসন করত, তখন আমাদের দেশের মা বোনদেরকে বলা হইতো যে মগের মুল্লুক এ আছি। এখন আমরা মবের মুল্লুকে আছি। দেখেন, 3টা জিনিস আপনারা আমি বলি, এগুলিতে ছোট করে দেখা ঠিক না। কালকে দিনাজপুরে একটা মব হয়েছে, কি হয়েছে? সেখানে একটা মসজিদ এবং মাজার ভেঙে দিছে, গুঁড়ো করে ফেলেছে। গতকাল রাত্রে মোহাম্মদপুরে শঙ্করে একটা বাড়িতে মব হয়েছে, ঠিক একই অবস্থা। একটা হ্যান্ডমেড 7-8 জন লোক তারা শুরু করছে। বাংলাদেশে টিপিপি, তালেবানে পাকিস্তান, যেটা নিষিদ্ধ সংগঠন, তাদের সদস্যরা আমাদের দেশে আছে। জয়সি মোহাম্মদ নিষিদ্ধ সংগঠন পাকিস্তানের, তাদের জঙ্গিরা, বাবা দাসের লোকেরা এ বাংলাদেশে আছে। তারা এরকম ছোট ছোট ঘটনা করবে, পরিস্থিতি উত্তপ্ত করবে, সেটা ব্যাপক আবার ধারণ করবে। আমাদের গোয়েন্দারা সব দিকেই ব্যর্থ হচ্ছে, কোথাও তারা নজর দিতে পারছে না, কোথাও তারা কাজ করতে পারছে না, যার কারণে আজকে এই ঘটনাগুলি ঘটছে। আজকে একটা কথা টেলিভিশন এবং বিভিন্ন জায়গায় আমি খুব শুনছি, বা আমার নিজেরও বক্তব্য এটা, আমি দেখলাম হাফিজুর রহমান কার্জনের রাতে বাংলাদেশের সংবিধান। হাফিজুর রহমান সাহেব বাংলাদেশের সংবিধান নিয়ে গেছে। আপনারা 71 মঞ্চের ভিডিওটা দেখবেন, পুরোটা দেখবেন, নাইলে আপনি বুঝবেন না। 71 মঞ্চের বক্তারা বলতেছে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। যখনই এই ধরনের কথাগুলি তারা বলতেছিল, স্লোগানগুলি যখন চলছিল, তখনই সেখানে মবের পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তা হাফিজুর রহমান তাহলে আইন শৃঙ্খলা বাহিনী মানে মব হবে কেন? সেখানে আইন শৃঙ্খলা বাহিনী আসে আমি আইন শৃঙ্খলা আর গোয়েন্দা নিশ্চয়ই জানে যে এইখানে এই ঘটনাগুলো ঘটবে, তাদের কাছে রিপোর্ট ছিল। হ্যাঁ, না 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 না, রিপোর্টের দরকার নাই তো। আপনি এটা ঢাকা রিপোর্টার্স ইউনিয়নের রিপোর্টার্স ক্লাবের যিনি সাধারণ সম্পাদক সোহেল, সাংবাদিক সোহেল, উনি নিচে তো ব্যাখ্যা দিছে। উনি বলছে যে আমাদের এই মিলনায়তন ভাড়া নিতে হলে পুলিশ ক্লিয়ারেন্স লাগে। ওনারা পুলিশ ক্লিয়ারেন্স নিয়ে আসছে, ডিএমপির ক্লিয়ারেন্স আসছে, এটা আমাদেরকে দিছে, তারপর আমরা তাদেরকে হল ভাড়া দিছি। এবং সোহেল সাহেব বলছে যে স্থানীয়ভাবে এখানে যারা নাকি এনসিপির লোক, বিএনপির লোক, জামাতের লোক, যারা সবাইকে এরা চিনে, এবং এখানে লোকাল লিডার যারা, তাদেরকে তারা টেলিফোন করে জিজ্ঞাসা করছে যে এই যে ঘটনাটা ঘটলো আপনারা জানেন কিনা। তারা এই এনসিপি বলেন, জামাত বলেন, বিএনপি বলেন, তাদের সকল নেতারা বলছেন না ভাই এটা জানি না। পরে তথ্য দেখা গেল যে লোকটাই মবের নেতৃত্ব দিচ্ছে তার বাড়ি হলো সুনামগঞ্জ, সে একটা ইউনিয়ন লেভেলে একটা দলের সভাপতি, উনি এসে এখানে মব লিড করতেছে।
মব করার জন্য আপনার এই স্থানীয় মানুষের দরকার হয় না, যে কোনো জায়গা থেকে যে কোনো লোক এসে এটা করার সুযোগ পায়। তো কার্জন সাহেব আজকে যে আমি যেটা বলতেছিলাম ফাঁকে আপনার ঢুকে যান রামালয়, এই যে আপনি যে বাংলাদেশের সংবিধানটা লইয়া আপনি যে আজকে সারাদিন ব্যাপী বিভিন্ন কথা বললেন, আইন আদালত পর্যন্ত কোর্টও বলেছে, যখন আমাদের দেশের প্রতিযশা সাংবাদিক কাজলকে গ্রেপ্তার করে চোখ উঠাইল, তার নখ উঠাইল, হাতের পায়ের, আমাদের বিশ্ববিখ্যাত আলোকচিত্রী শহীদুল হককে যখন কারাগারে নিয়ে গেল মারতে মারতে, ডান্ডা বেরি লাগাইয়া দিনের পর দিন, হাসিনুর ভাইয়ের মতো লোকরে আয়না করে নিয়ে গেল, ব্রিগেডিয়ার আজমিকে আয়না করে নিয়ে গেল, ইলিয়াস আলী গুম হয়ে গেল, চৌধুরী আলম গুম হয়ে গেল, এই সংবিধানের তখনও তো আপনার হাতে ছিল, সংবিধান আপনার হাতে ছিল না কার্জন সাহেব? আপনি তো আইন বিভাগের একজন শিক্ষক, প্রফেসর, আপনার কণ্ঠে কেন সেদিন যে আইনের আওয়াজ বুলন্ডিত হচ্ছে আজকে, সেটা কেন সেদিন বুলন্ডিত হয়নি? কার্জন ভাই আপনি বলেন, পারবেন এর উত্তর দিতে? পারবেন না। আজকে আপনারা মানবতার কথা বলেন। হ্যাঁ, আরেকটা জিনিস দেখেন, এখানে একজন সাংবাদিক আছে আমাদের খুব ফেভারিট সাংবাদিক, তার সাথে আমরা শো করেছি, তার চ্যানেলও করছি, তার বাইরেও করছি, মঞ্জুরুল আলম, হাত করা পরে দেখেছি। মঞ্জুরুল আলম হলো একটা ষড়যন্ত্রের শিকার। মঞ্জুরুল আলম সাহেবের সাথে বিদেশে থাকা কিছু সাংবাদিকের সাথে মনোমালিন্য চলতেছে, বিভিন্ন কন্টেন্ট হচ্ছে, বিভিন্ন রকম বক্তব্য হচ্ছে। বিদেশের এক সাংবাদিক বলে দিছে যে তুই মঞ্জুরুল আলম রে তো আমি এই পর্যন্ত দিলাম, এরপরে 72 ঘন্টা পরে দেখবি তুই আজতে যাইতেছিস। তার এই ভবিষ্যৎবাণীটা কাজে লেগে গেছে, মঞ্জুরুল আলম এখন কারাগারে চলে গেছে। আপনাকে বিবেচনা করতে হবে আপনি কোথায় যাচ্ছেন। আপনার এই বিবেচনা বোধটা যদি না থাকে, তাহলে আপনি যত বড় বিখ্যাত লোক হন, ডক্টর কামাল হোসেন যত বিখ্যাত লোক, সংবিধান প্রণেতা হন, যাই হন, আপনি যদি না বুঝেন যে আপনি কোথায় যাচ্ছেন, কি বলবেন, কাদের অনুষ্ঠানে যাচ্ছেন, এটা যদি আপনি আইডেন্টিফাই না, ওনার ফোরাম থেকে বলা হয়েছে যে ওনার নাম ব্যবহার করা হয়েছে ওনার অনুমতি ছাড়া। খেলার নাম বাবাজি এগুলো তো কয়, এগুলো আমরাও করছি, আমার দাওয়াত দিছিল আমি তো না করে দিছিলাম এরকম। এখন বলছি, হ্যাঁ শেষ করবো, বলছি এই জন্যই হাসিনা আপা আপনার শুনেন, আসলে এগুলো বিরক্ত করে, এগুলো বলতো আমাদের ইচ্ছা করে না। আপনি বলছেন 71-এর মঞ্চ, তাহলে 24-এর মঞ্চ, দুটাই স্বাধীনতার মঞ্চ। তো 24-এর যদি স্বাধীনতার মঞ্চ হিসাবে আমরা অ্যাপ্লাই করে তাদেরকে কর্মকাণ্ড করার সুযোগ দিব, তাহলে 71-এ যারা স্বাধীনতা মঞ্চ বানাইছে তাদেরও সুযোগ দিন, এটাই তো হওয়ার কথা। যদি তা না দেন তাইলে কোনো মঞ্চই তো আপনার ঠিক না। এই মঞ্চ বানাইয়া লাভ হইল কি যদি মঞ্চের কথা না বলতে পারে? আমরা করো পক্ষ বলি না, বিপক্ষ বলি না। বিএনপি এখন হলো খুব একটা শাকের পরাতের মধ্যে পড়ে আছে, এদিকে গেলেও বিএনপিকে কাটে, এদিকে গেলেও বিএনপিকে কাটে, বিএনপি কথা বলাই এখন মুশকিল হয়ে গেছে। আমরা এই জন্যই এই সমস্ত আলোচনা করতে চাই না, কারণ নির্বাচনকে টার্গেট করেছে। এই দেশে নির্বাচন হতে দেওয়া যাবে না। যদি হয়ে যায়, একটা স্টেবল গভর্নমেন্ট হয়ে যায়, ভারতের স্বার্থ বিঘ্ন হবে, বিভিন্ন দেশের স্বার্থ বিঘ্ন হবে। তারা বিদেশি চোর এবং আমাদের বাংলাদেশে যারা এজেন্ট, যাদের নাকি কোনো জনসমর্থন নাই, যারা নাকি প্রতিনিধিত্ব করার মতো কোনো স্কোপ নাই, তাদের সাথে মিশে এই নির্বাচনকে বানচাল করার জন্যই এই সমস্ত মঞ্চ তৈরি হচ্ছে, এই সমস্ত দুর্ঘটনা ঘটানো হচ্ছে, মব করা হচ্ছে, মসজিদে আগুন দিচ্ছে, মাজার ভাঙছে, এগুলি উস্কানি দিয়ে এই ফেব্রুয়ারিতে যেন নির্বাচন না হতে পারে তার একটা প্লট তৈরি করছে বলেই আমাদের কাছে প্রতীয়মান। তাই আমাদের সকলকে কোনো মঞ্চ টঞ্চ না, দেশটাকে বাঁচাই। দেশটা বাঁচলে আপনারা আমরা সবাই বেঁচে থাকবো। যদি দেশেই বা না বাঁচে, স্বাধীনতা সার্বভৌমত্ব যদি হুমকির মুখে পড়ে, আমরা সবাই তো বিপদগ্রস্ত হব। তাই আমি মনে করবো কুল ঠান্ডা 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 ঠান্ডা, একটু কুল থাকে, ঠান্ডা ঠান্ডা থাকে, এত গরম হয়ে না। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমি হাসিনুর রহমান, আজকে ভিপি নুরের অবস্থা আপনি দেখছেন কিনা আমি জানি না, ওকে রক্তাক্ত করা হয়েছে সেখানে জাতীয় পার্টির অফিসের সামনে কি হয়েছে।
আর আর্মি এবং পুলিশের ইয়েতে বিভিন্ন রক্তাক্ত হয়েছে এবং ওকে মনে হসপিটালও নেওয়া হয়েছে। তো হঠাৎ করে মানে আর্মি এত, ও যদি মানে সেখানে গিয়েও থাকে সেখানে তো এই মুহূর্তে একটা মেসেজ আছে হাসিনা আপা, হ্যাঁ এই মুহূর্তে একটা মেসেজ আছে। নূরলোক নূরকে যেভাবে আপনার আঘাত করা হয়েছে, যেভাবে তাকে নির্দয়ের মতো পিটানো হয়েছে, অত্যন্ত রক্তাক্ত, মানে রাশেদের হাত ভাঙছে, নূরলোক নূর একদম রক্তাক্ত হয়ে এমন একটা অবস্থা যে জীবন মরণ সন্ধিক্ষণের মধ্যে আছে, সে হসপিটালে আছে। আমরা তার দ্রুত আরোগ্য কামনা করি এবং যারা এই ঘটনার সাথে সম্পৃক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা সরকার নেবে এবং আমরা নিন্দা জানাই। আবার একটা খবর আছে যে জাতীয় পার্টির কার্যালয়ে যে সমস্ত জাতীয় পার্টির নেতৃবৃন্দরা ছিল, আমাদের প্রশাসন তাদেরকে নির্বিঘ্নে বাসা বাড়িতে চলে যাওয়ার সুযোগ করে দিয়েছে।